আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিদেশে শ্রমিক পাঠানো দালাল, প্রতারণা আর জাল কাগজপত্রের কারণে বিঘ্ন ঘটছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সমস্যা সমাধানে যা কাজ হচ্ছে তা যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। বাংলাদেশে 9 কোটি মানুষ 27 বছরের নিচে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সব দেশকে এখানে আসতে হবে, কিন্তু দক্ষ হয়ে বাংলাদেশকে তৈরি থাকতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ভুয়া জাল কাগজপত্রের কারণে অনেক দেশে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা দুনিয়াতে বাংলাদেশ জালিয়াত জাতি হিসেবে চিহ্নিত হয়েছে। এ থেকে বের হয়ে আসতে হবে। তার সরকার জাপানে 1 লাখ শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, জাপানি ভাষা শেখানো হবে তরুণদের। কত লোক লাগবে বলে একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায় গ্রামে গঞ্জে প্রতি জায়গায়, যে বাচ্চারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। দেশে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচন খুব সহজ নয়, সামনে খুব সুবিধার সময় নয় জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন কোনো এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্টাল বিষয় নয়, এই সুযোগকে কাজে লাগাতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই যুক্তরাষ্ট্রের লন্ডন সিটি প্যাভিলিয়নে বিজয় দিবসের এই আলোচনা এক অর্থে তার বিদায়ের আগে বড় সমাগম। প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বাংলাদেশকে একটি সুখী কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে তার প্রণীত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। আমরা যদি 4 কোটি পরিবারের অন্তত 30 to 40% কাছেও রিচ করতে পারি, তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। আমাদের লক্ষ্য কাউকে মিলিয়নিয়ার বানানো না, কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে, ডিসেন্টভাবে বেঁচে থাকতে পারে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন কোনো অভিজ্ঞতা বা পরীক্ষামূলক কোনো বিষয় নয়, দেশ গঠনে এই সুযোগ কাজে লাগাতে হবে। এই আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না, এক্সপেরিমেন্টের বিষয় না। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এইটিকে সদ্ব্যবহার করতে হবে। আপনাদের সকলকে, প্রবাসীরা যেরকম আন্দোলনকে গড়ে তুলেছেন বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে, একইভাবে প্রবাসীদের সামনে এখন বিশাল দায়িত্ব হচ্ছে যে সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা। দেশের মানুষের ন্যায্য অধিকার ফেরাতে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এ সময় তারেক রহমান বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন, কৃতজ্ঞতা জানান প্রবাসীদের প্রতিও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গুম, হত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। হাসান, জিয়াউল আহসানের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে
আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন, এবং আজকে এই অভিযোগে তার বিরুদ্ধে মোট 3টি অভিযোগ এনেছে। 3টি অভিযোগ হচ্ছে 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত জিয়াউল আহসান র্যাবে থাকাকালীন সময় যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল তার নেতৃত্বে এবং গুম হয়েছিল সেসব অভিযোগ আনা হয়েছে, এবং এই অভিযোগ আজকে জমা দিয়েছে। এখন এই অভিযোগের উপর শুনানি শেষে অভিযোগ আমলে নিবে বা আমলে নাও নিতে পারে। তবে এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোটাই অভিযোগ কিন্তু আমলে না নেওয়ার নজির নেই। আমলে নেওয়ার পর অভিযোগ গঠনের উপর শুনানি হবে। আর এই অভিযোগগুলি হচ্ছে যে 2009 সালে জিয়াউল আহসান র্যাবের উপ অধিনায়ক ছিলেন, আর 2010 সালে তিনি পদোন্নতি পেয়ে পরিচালক হন, এবং সর্বশেষ তিনি র্যাবের 2013 সালে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন, এবং তিনি এনটিএমসিরও মহাপরিচালক ছিলেন, এনএসআইয়েরও পরিচালক ছিলেন, নানা পদে দায়িত্ব পালন করেছেন, এবং বিশেষ করে 10 থেকে 13 পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে র্যাবের অধীনে তার নেতৃত্বে সেইগুলির অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, এবং তারা বলছেন যে তার এই সব অভিযোগের সকল সাক্ষ্য প্রমাণ সবকিছু তারা এখানে এনেছেন এবং প্রমাণ করতে সক্ষম হবেন। এখন দেখা যাক, তিনি কিন্তু গ্রেফতার আছেন, আজকে ট্রাইব্যুনালে আনাও হয়েছে। আজকে আরও 2টি মামলা বলি যে সাবেক মন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা সালমান এফ রহমান, এই দুজনের বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের, সেই অভিযোগে আজকে অভিযোগ গঠনের উপর শুনানি হবে। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এই দুজনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের আলাদা অভিযোগ জুলাই আগস্টের জন্য। সেই মামলায় কিন্তু আজকে অভিযোগ গঠনের উপর শুনানি হবে, এবং এই মামলায় জানেন যে জয় পলাতক আছেন এবং তাকে গ্রেফতারের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, গ্রেফতার করা যায়নি, তিনি বিদেশে পলাতক আছেন, এবং তাকে সর্বশেষ হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আজকে এইসব বিষয় নিয়ে শুনানি হবে। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের খবরাখবর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় 11 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করেছে র্যাব 2। মঙ্গলবার রাতে সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বাবাকেও গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। এ বিষয়ে র্যাব 2-এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাঙ্কি সংলগ্ন কর্নেল গলি এলাকায় ফয়সালের বড় বোনের বাসা। সংশ্লিষ্ট ভবনের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় ঘটনার দিন গত 12ই ডিসেম্বর সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে ওই বাসা থেকে বের হন। একই দিন বিকেল 4টা 5 মিনিটে সিসিটিভি ফুটেজে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে 2টি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। বিকেলে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি চালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে একটি মিশন নিয়োগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। জোটের কূটনৈতিক কার্যক্রমের শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ইএএস জানায়, বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন ইওএম নিয়োগ করেছেন। এতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল আন্তর্জাতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ডের অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া মূল্যায়ন করবে। একই সঙ্গে প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করবে। জাতীয় নির্বাচনের তাফসিলের পর ব্যানার পোস্টার সরিয়ে নিতে কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবছর পোস্টার নিষিদ্ধ থাকায় তাফসিলের পর গুরুত্ব দিয়েছে প্রার্থীরা নির্দেশনা মানছে কিনা। ইতোমধ্যে অনেকেই মূল সড়ক থেকে তাদের ব্যানার সরিয়ে নিয়েছে, তবে অলিগলিতে এখনও রয়ে গেছে রঙিন পোস্টার। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নিজ উদ্যোগে পোস্টার না সরালে প্রার্থিতা বাতিলের মতো ঘটনাও ঘটতে পারে। নাজিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনের মাস দুয়েক আগে থেকে বড় সব রাজনৈতিক দলগুলোর ভোট চাওয়ার বিজ্ঞাপনে ছেয়ে যায় ঢাকার রাজপথ। অলিগলি, এমনকি সরকারি স্থাপনাও দখলে নেয় রাজনৈতিক দলের নেতারা। এবার পোস্টার নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনী প্রচারে। তফসিলের পর 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার মধ্যে অনেকেই নিজ উদ্যোগে সরিয়েছে পোস্টার ব্যানার, তবে রয়ে গেছে অধিকাংশ পোস্টার। ঢাকার বেশিরভাগ এলাকা থেকে সিটি কর্পোরেশনও সরিয়ে নিয়েছে নির্বাচনী বিজ্ঞাপন। অনেক প্রার্থীকে চিঠির মাধ্যমে সতর্ক করেছে নগর প্রশাসন। প্রার্থীদের সহযোগিতা ছাড়া পরিচ্ছন্নতার এ কাজ চ্যালেঞ্জিং বলছেন ঢাকা উত্তরের প্রশাসক। গত 2 মাসে আমরা প্রায় 3.5 লাখ
ব্যানার পোস্টার আমরা অপসারণ করেছি শুধুমাত্র রাজপথ থেকে। দ্যাট মিনস অলিগলির কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা মানে সিগনিফিকেন্টলি হাই হবে। বড় বড় প্রার্থী যারা আছেন যাদের পোস্টার ব্যানার বেশি, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনারা পোস্টার ব্যানারগুলো সরিয়ে নেন। কর্মী সমর্থকরা তার নিজ দায়িত্বে এটা খুলছেন, সাথে সাথে যেখানে যেখানে বাদ রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন রিমুভ করে দিচ্ছি। ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এবার পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তকে যথার্থ মনে করছেন বিশেষজ্ঞরা। যে ব্যক্তির থাকবে তাকে চিঠি দিয়ে বলতে হবে যে আপনার অমুক অমুক জায়গায় পোস্টার রয়ে গেছে, অমুক যে ব্যানার আছে, আপনাকে 3 দিন সময় দেবে, এর মধ্যে আপনি রিমুভ করুন। কোনো আদেশ যখন ইলেকশন কমিশন থেকে দেওয়া হয় তা অবশ্যই প্রতিপালন করার জন্যই দেওয়া হয়। এটা বাস্তবায়নের শিথিলতা থাকা মনেই কিন্তু ইলেকশনের যে বিশৃঙ্খলা করার যে সুযোগটা খুঁজে এটা তারা একটু উৎসাহী হয়ে ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ থাকলেও আনুষ্ঠানিক প্রচারণার সময় 20টি নির্ধারিত মাপের বিলবোর্ড ব্যবহার করা যাবে। এছাড়া সাদা কালো ফেস্টুন, লিফলেট ও ব্যানারও ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। শিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা বন্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে। একই সময় প্রতিষ্ঠানের সকল ফটক তালাবদ্ধ থাকায় ক্যাম্পাসে অধ্যক্ষ সহ অনেক শিক্ষক প্রবেশ করতে না পেরে বাইরে অবস্থান করছেন। শিক্ষার্থীরা তাদের 8 দফা দাবির সমর্থনে ক্যাম্পাসে অবস্থান নিয়ে মাঝে মাঝে বিক্ষোভ করছে। দর্শক, শিক্ষার্থীদের বিক্ষোভের আরো খবর জানাতে খুলনা কৃষি কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, শিক্ষার্থীদের আন্দোলন কি এখনো চলছে কিনা, প্রশাসনের ব্যাপারে কি বলছে, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আপনি শোভন একটু আগে খবরে যেমনটি বলছিলেন যে খুলনা ওই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীদের আজকে বোর্ড পরীক্ষা ছিল। তারা বোর্ড পরীক্ষা বন্ধ করে একে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে। তাদের যে 8 দফা দাবির কারণে তারা সকালে সেই সমস্ত গেটগুলো বন্ধ করে দিয়েছে, যে কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এখন বাইরে এখানে সমস্ত যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু সব আজকে মূলত এসেছিলেন ওই পরীক্ষা দিতে, কিন্তু আজকে পরীক্ষা যেহেতু বন্ধ সেই আমি একজন যে শিক্ষার্থীকে শুনছি। আপনাদের কি অবস্থা আজকে বলেন তো? আমাদের দীর্ঘ 8 মাস ধরে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করেছি। এরপরে যে 30 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়, আন্দোলনের পথে স্যাররা থেকে শুরু করে আমাদের সচিব স্যারও আমাদের প্রতিনিয়ত আশ্বাস দিয়ে চলেছে, কিন্তু আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় আমরা আজ 17/12/2025 তারিখ রোজ বুধবার আমাদের খুলনা এটিআই নাই আরও যে বাংলাদেশে 17টা এটিআই আছে, টোটাল 18টা এটিআই আমরা ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছি। জি, আপনি যে সবাই শুনছিলেন যে তাদের যে 8 দফার দাবি, আমি কিন্তু ওদের 8 দফার দাবিটা আমি দেখেছি যে 8 দফার দাবিতে তারা কিন্তু বলছেন যে উচ্চশিক্ষার জন্য তাদের উচ্চশিক্ষার ওই সুযোগটা তাদেরকে দিতে হবে এবং কৃষি কর্মকর্তাদের তাদের ওই যে দ্বিতীয় গ্রেডের উন্নতি করতে হবে। জি শোভন, খুলনা থেকে এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম খুলনা কৃষি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবরাখবর। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংক কোমরপুর শাখা থেকে অবিস্ফোরিত অবস্থায় 4টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 9টার দিকে কোমরপুর বাজারে ঢাকা রংপুর মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ 4টি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ও র্যাব 13 রংপুরের বোমা নিষ্ক্রিয় দলের সিনিয়র ASP তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে পুলিশ। শরীয়তপুরে এখন চলছে ফসল আবাদের ভরা মৌসুম। ঠিক এই সময়ে জেলা জুড়ে দেখা দিয়েছে সারের সংকট। চাহিদার বিপরীতে বরাদ্দ কম থাকায় অতিরিক্ত দামে দূরবর্তী বাজার থেকে সার সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ফলে বাড়ছে উৎপাদন খরচ, আর চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশরের রিপোর্ট। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 4 মাস শরীয়তপুরের ফসল আবাদের ভরা মৌসুম। জেলার 6টি উপজেলার 82,500 হেক্টর জমিতে পেঁয়াজ, রসুন, আলু, সরিষা,
কালোজিরা, বিভিন্ন শাকসবজি ও ধানের আবাদ হয়। মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে দেখা দিয়েছে সারের সংকট। কৃষকদের দাবি, স্থানীয় ডিলার পয়েন্টে সার না পেয়ে অনেককে যেতে হচ্ছে দূরবর্তী বাজারে, তাও আবার কিনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 10 থেকে 12 টাকা বেশি দামে। অথচ সরকার নির্ধারিত দামে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি 27 টাকা, ডিএপি 21 টাকা, এমওপি 20 টাকা, কিন্তু সরবরাহ কম থাকায় বাজারে এসব সার বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে। ফলে বৃদ্ধি পেয়েছে কৃষকের উৎপাদন খরচ। দোকানের কাছে গেলে সারের সার নাই, যেই বস্তা কিনছি 900 950 সেইটা 1550, যেই বস্তা ছিল 1000 সেই বছর 1400। এই একটা মানে এই যে যেই জায়গা লাগবে 7-10 কেজি, এই জায়গায় মানে 5 কেজি কি করবো মানুষ? গৃহস্থের কোনো পদেই শান্তি নেই। যদি ঠিক মতন সার না পায় তাহলে ফসল ফলাতে পারবে না, ফসল ফলা না পারলে বাংলাদেশ অচল হয়ে পড়বে। যে কোনো সারই হোক, সারের দাম অনেক বেশি রাখতেছে, গতবারের চেয়ে এবার অনেক ডাবল রাখতেছে। দাম বৃদ্ধির কথা অস্বীকার করছে জেলার সারের ডিলাররা। সার গতবারের তুলনায় এবছর বরাদ্দ একটু কম আর কি, কিন্তু কোনো নাই। আমাদের কাছে সরকারি যে রেট, ওই রেটেই বিক্রি হইতেছে। খুচরা প্রতিনিধি যারা আছে তারা হয়তো একটু বাড়ায় বেচতে পারে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা সঠিক মূল্যে এবং সরকারি নির্ধারিত মূল্যেই বিক্রি করতেছি। ন্যায্য মূল্যে সারের সুষম বণ্টন নিশ্চিত করতে ডিলারদের উপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষকদের সুষম মাত্রা সার ব্যবহার উদ্বুদ্ধ করছি এবং ডিলাররা যেন অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারে সেজন্য আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করেছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে সার বিক্রি করার কারণে বিভিন্ন ডিলারকে জরিমানা করেছি। সারের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।